কিভাবে প্রায় 1500 শিক্ষার্থী নিহতের ঘটনা রাতারাতি এক রাতের মধ্যে 266 জন হয়ে যায়, এই প্রশ্ন তো আমরা অবশ্যই করব। এই যে একটা নাটক, এটা যে একটা সাজানো নাটক, ডিবির পরিচালনায় মঞ্চস্থ হওয়া নাটক, এটা সারা দেশের সাধারণ ছাত্রদের কাছে এবং জনতার কাছে, সারা দেশের মানুষের কাছে এটা মানে স্পষ্টভাবে প্রমাণিত। সুতরাং এই যে ঘোষণা, সেই ঘোষণাকে অস্বীকার করা এবং এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়াটা কোনোভাবেই শীর্ষ নেতৃত্বের সাথে কন্ট্রাডিকশন বা শীর্ষ নেতৃত্বের ঘোষণাকে প্রত্যাখ্যান না, এটা মূলত ডিবির সাজানো যে নাটক, এক নিকৃষ্ট ধরনের যে নাটক, রাষ্ট্রীয় নাটক, সেই নাটককে প্রত্যাখ্যান করা এবং এই নাটকের জবাবে আন্দোলন চালিয়ে যাওয়াই আমরা মনে করি। জি, বাংলাদেশে বর্তমানে যে সরকারটি আছে, এই সরকারকে কেউ বলে স্বৈরাচার, কেউ বলে ফ্যাসিস্ট, কেউ বলে কর্তৃত্ববাদী, আমি বলতাম মাফিয়া, এবং এখন নিশ্চিতভাবে একটি খুনি সরকার। যেই সরকার একবারও চিন্তা করে না নিজের দেশের মানুষের বুকের বরাবর অস্ত্র তুলে দিতে, যেই সরকার একবারও চিন্তা করে না ক্ষমতায় থাকতে 200-র ওপরে মানুষকে নির্বিচারে হত্যা করতে, যেই সরকার একবারও চিন্তা করে না হাজার হাজার মানুষকে স্রেফ গুলি করে আহত করতে, এই সরকার একবারও চিন্তা করে না নির্বিচারে হাজার হাজার মামলা দায়ের করতে। কিছু মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু মানুষ সংবাদ সম্মেলন করে বলছে তারা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই, আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রালের সমন্বয়ক। আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্পাসে যে প্রতিনিধিরা আছে তারা এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের কর্মসূচি প্রত্যাহার করেনি। যারা এই কর্মসূচিগুলো প্রত্যাহার করতেছে, আপনারা যাদেরকে দেখতেছেন, আমরা ধারণা করছি সরকারের নির্দেশে, গোয়েন্দাবাহিনীর চাপে, অথবা স্থানীয় যে সরকার দলীয় লোক আছে তাদের চাপে বা কাউকে প্রলোভন দেখিয়ে বা ভয় দেখিয়ে কিছু শিক্ষার্থী দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। এগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোটা বাংলাদেশব্যাপী কর্মসূচি চালু রেখেছে এবং এখন পর্যন্ত কোনো ক্যাম্পাস থেকে কোনো প্রতিনিধি আমাদেরকে জানায়নি তারা হচ্ছে গিয়ে কর্মসূচি প্রত্যাহার করতে চায়। তারা বর্তমানে ফেসবুক বন্ধ আছে, এটা কিন্তু আমরা ফেসবুক থেকেই জানতে পারছি। আবার আমরা কবে নাগাদ ফেসবুক চালাইতে পারবো ওইটা আমরা জানতে পারবো 31শে জুলাইয়ের পরে। আজকের নিউজ, এই নিউজটাও কিন্তু আমরা ফেসবুকেই পাইছি। এইদিকে আমাকে বাংলাদেশের ফেসবুকের সিইও মার্ক পলকবার্গ, সে কিন্তু প্রথম থেকে তার ভেরিফাইড ফেসবুক পেজে একের পর এক পোস্ট দিয়ে যাইতেছে। সে পোস্ট দিতেছে যে বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ আছে এবং ব্রডব্যান্ড মানে ওয়াইফাই সুবিধাও বন্ধ আছে, কিন্তু সে মোবাইল ডাটা দিয়ে হোক অথবা ব্রডব্যান্ড দিয়ে হোক, সে কিন্তু ফেসবুকে ডাটা ব্যবহার করে পোস্ট দিয়ে যাইতেছে। বাংলাদেশের তরুণদের রাজনীতির আইকন, একেবারে যাকে বলা হয় এলিট শ্রেণীর তরুণ থেকে শুরু করে সব শ্রেণীর, মানে এখানে যাকে এক নম্বর আইকন হিসেবে তরুণদের মধ্যে যিনি সবচেয়ে জনপ্রিয়, তিনি হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি এই জাস্ট টকশোতে আসেন, সংসদ সদস্য ছিলেন, তার একটা ফেসবুক পেজ আছে, মাঝে মধ্যে একটু সেখানে তিনি ঢু মারেন। আর তার একটা যে পার্টি আছে, বাংলাদেশ জাতীয় পার্টি বেশ কয়েকটা, তার মধ্যে তার যে বাবা, সেই বাবার নামে জাতীয় পার্টি মঞ্জু, নাজিউর রহমান মঞ্জু, আনোয়ারের মঞ্জুর একটা জাতীয় পার্টি আছে। আবারও দেশের অবস্থা ভয়াবহ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় আবারও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া সরগরম সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন চট্টগ্রাম সহ ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে পুলিশ কিন্তু একদম গরু ছাগলের মতো ধরে ধরে গাড়িতে সাজিয়ে আটক করছে শিক্ষার্থীদেরকে। এমতো অবস্থায় ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ভাইরাল হয়েছে। ভিডিওর শুরুতে কিছু ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখেছেন, সেই ভিডিওগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু বিশ্লেষকদের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসলে দেখেন দেশের কি পরিস্থিতি। এমন পরিস্থিতি তো আসলে আমরা সাধারণ জনগণ দেখতে চাইছিলাম না। আসলে এমনটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা দেখে গায়ের লোম দাঁড়িয়ে যায়। যেইগুলো দেখার মতো সাহস আমাদের মতো সাধারণ জনগণের নাই, যেইগুলো দেখার মতো কলিজা আমাদের জনগণের মধ্যে নাই, যেটা বর্তমান পরিস্থিতি বাংলাদেশে ঘটে বেড়াচ্ছে। আল্লাহ পাকই ভালো জানে যে আসলে বাংলাদেশের গতি কোন দিকে যাচ্ছে বা বাংলাদেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে সামনে। কারণ গত কয়েকদিন যাবৎ কিন্তু শাটডাউন ছিল, যার কারণে কিন্তু একটু শান্ত হলেও গতকাল একটা বিবৃতি দিয়েছিল আপনার শিক্ষার্থীদের সমন্বয়ক, 6 জন সমন্বয়ক। তারা বলেছিল মানে ডিবি প্রধান হারুন সাহেব তাদেরকে নিয়ে যায় এবং সেখানে তার মানে জায়গায় খাওয়ান দাওয়ান করানো হয়, মধ্যভোজের আয়োজন করা হয়, সেখানে খাওয়া দাওয়ার পরে একটা বিবৃতি দেয়। তারা বলে যে প্রত্যাহার করেছে তাদের আন্দোলনটা, কিন্তু অবশেষে কিন্তু আবারও মাঠে নেমে এসেছে সাধারণ শিক্ষার্থী এবং সৃষ্টি হয়েছে নতুন করে আরও এক ভয়াবহ পরিস্থিতি। আসলে কি অবস্থা হতে যাচ্ছে, এই যে কিছুদিন আগে যে আন্দোলনে এরকম পরিস্থিতি হলো, শত শত মানুষ মারা গেল, আবারও কি সে পরিস্থিতি হতে যাচ্ছে? প্রিয় দর্শক, আমরা সাধারণ জনতা হিসেবে আল্লাহকে বলবো, আল্লাহ আমরা আর পারছি না। সাধারণ জনতা হিসেবে আমরা চাই যতটুকু হয়েছে যথেষ্ট হয়েছে, একটা ফয়সালা আমাদের দেশে আপনি করে দিন, যে কোনো একটা ফয়সালা করে দিন। কারণ এইভাবে এতগুলো মানুষ মারা যাচ্ছে, এগুলো আসলে সহ্য করার মতো নয়। তো যাই হোক, আমি ভিডিওতে আসলে কথা বলবো না বা বাড়াবো না। আগে ভিডিওগুলো চলুন আপনাদেরকে দেখাই, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। চলুন একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি।
কিভাবে প্রায় 1500 শিক্ষার্থী নিহতের ঘটনা রাতারাতি এক রাতের মধ্যে 266 জন হয়ে যায়, এই প্রশ্নটা আমরা অবশ্যই করব। যারা নির্যাতন করেছে শিক্ষার্থীদের উপরে, কোনো পাঁচাটা বাহিনীর মৃত্যুতে তাদের জানা যায়, আমরা বাংলাদেশের সাধারণ মানুষ তাদের জানাজা অংশগ্রহণ করবো না, আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করলাম। আমরা দেখতে চাই কতজনকে তারা, কতগুলো কারাগার তাদের তৈরি করা আছে, কতগুলো কারাগারে বাংলাদেশের এত 18 কোটি মানুষকে তারা কোন জায়গায় জায়গা দিবে, আমরা এটাও দেখতে চাই। এই কেমন নিরাপত্তা, আমরা আসলে এটা ধিক্কার জানাই। একটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজির হয়ে থাকবে। আপনারা দেখেছেন আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে কিভাবে তারা খুন করেছে, এটা খুন বলবো আমরা, কিভাবে প্রায় 1500 শিক্ষার্থী নিহতের ঘটনা রাতারাতি এক রাতের মধ্যে 266 জন হয়ে যায়, এই প্রশ্নটা আমরা অবশ্যই করবো। এবং আমরা তো দেখেছি যে সমন্বয়কদের, আপনারা দেখেছেন হয়তো আমাদের যে সমন্বয়ক নাহিদুল ইসলাম ভাই, তার উপরে সে ঠিকমতো প্যান্ট পরতে পারতেছিল না, তার উপরে কি নির্যাতনটা করা হয়েছে আমরা তো দেখেছি। তাকে তুলে নিয়ে গিয়ে তাকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, তার যে উরু মাংসপেশিতে একদম কালো দাগ বানায় ফেলছে। তো এখন তারা ডিবি নিরাপত্তার কথা বলে যে শিক্ষার্থীদেরকে নির্যাতন করছে না, এই গানটি কে দিবে? এই গানটি হচ্ছে আগে আমাকে দেখ, আমাদের সাধারণ মানুষকে দেখ, সাধারণ মানুষ আশ্বস্ত হবে তখনই যখন এই শিক্ষার্থীরা বাইরে সেই কথাগুলো বলবে। তাদের বন্দুকের নল থেকে যদি তারা বলে যে আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা কোনোভাবে বিশ্বাস করবো না। এখন এই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের আন্দোলন, এই আন্দোলন 2-3 জন মানুষের কথার প্রেক্ষিতে চলবে, এই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের কথার প্রেক্ষিতে চলবে। এবং আপনাদেরকে একটু বলতে চাই যে কোনোভাবে আপনারা বাংলাদেশের মানুষ যেখানে আছেন, যে প্রান্তে আছেন, আপনারা প্রত্যেকে বাইরে বেরিয়ে আসুন, আপনারা রাস্তায় নেমে আসুন, বিক্ষোভে অংশগ্রহণ করুন। এবং আগামীকালকের মধ্যে যদি সমন্বয়ক সকলকে এবং সকল শিক্ষার্থীকে তারা যদি বাইরে বের করা না হয়, তাদেরকে যদি নিরাপদে ঘরে পৌঁছে না দেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো। এবং শুধু আমি যদি এই কথা বলার মতো অবস্থায় নাও থাকি, আমাকে যদি তারা তুলে নিয়ে যায় এবং খুন করে দেয়, গুম করে দেয়, আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা অবস্থান কর্মসূচি করবেন। শাটডাউন মানে সারা বাংলাদেশ শাটডাউন করে দেবেন। এবং আপনাদেরকে এটুকু বলতে চাই, যদি কোনো সেনাবাহিনী দেখেন, কোনো পুলিশ দেখেন, কোনো কর্মকর্তা, বিজিবি, কোনো রকম বাহিনীকে যদি দেখেন শিক্ষার্থীদের উপরে বা সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে, আপনারা সামাজিকভাবে তাদেরকে বয়কট করুন। আমরা আজকে থেকে কোনো যারা নির্যাতন করেছে শিক্ষার্থীদের উপরে, কোনো পাঁচাটা বাহিনীর মৃত্যুতে তাদের জানা যায়, আমরা বাংলাদেশের সাধারণ মানুষ তাদের জানাজা অংশগ্রহণ করবো না, আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করলাম। এবং আপনারা প্রত্যেকে যদি কোনো শিক্ষার্থীকে তাদের এলাকায়, গ্রামে, গঞ্জে, পাড়ায়, মহল্লা থেকে তুলে নিয়ে যেতে চায়, গণগ্রেফতার করতে চায়, আপনারা গ্রামবাসীরা সবাই মিলে প্রতিহত করুন, মহল্লাবাসীরা সবাই মিলে প্রতিহত করুন, এবং এলাকাবাসীরা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ুন এবং শিক্ষার্থীকে আপনারা রেস্কিউ করুন। এবং মনে রাখবেন, শুধু শিক্ষার্থী নয়, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে হচ্ছে এখন টার্গেট করবে। এবং আপনারা সবাই সম্মিলিতভাবে এদেরকে প্রতিহত করুন। যদি আমরা আজকে চুপ হয়ে যাই, আমরা যদি কোনোভাবে ভয় পেয়ে যাই, তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকে কিন্তু অনেক সন্তান হারাতে হবে। আপনারা কি সেই সন্তান হারাতে প্রস্তুত আছেন কিনা, এই ব্যাপারটা আপনারা ভেবে তারপর রাস্তায় নামুন। এবং এটাও মাথায় রাখবেন, যদি আগামীকালকের মধ্যে সমন্বয়ক এবং সকল শিক্ষার্থীদেরকে তারা মুক্ত না করে, তাহলে আমরা সারা বাংলাদেশের যত শিক্ষার্থী আছি, সবাই মিলে যার নিজ নিজ এলাকার আমরা থানায় গিয়ে উঠবো এবং বলবো আমাদেরকে তোমরা গ্রেফতার করো। আমরা আমাদের সমন্বয়ক ভাইদের সাথে থাকতে চাই এবং আমরা দেখতে চাই কতজনকে তারা, কতগুলো কারাগার তাদের তৈরি করা আছে, কতগুলো কারাগারে বাংলাদেশে এত 18 কোটি মানুষকে তারা কোন জায়গায় জায়গা দিবে, আমরা এটাও দেখতে চাই। এই প্রশ্নগুলো আমরা প্রত্যেকে সম্মিলিতভাবে করবো। এবং যদি আমি কোনো রকম কথা বলার অবস্থায় না থাকি, আপনি দাঁড়িয়ে যাবেন, আপনার পর যদি কেউ না থাকে আপনার ছেলে দাঁড়াবে। আমরা কোনোভাবে আমাদের আন্দোলন আমরা প্রত্যাহার করছি, আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। বাংলাদেশে বর্তমানে যে সরকারটি আছে, এই সরকারকে কেউ বলে স্বৈরাচার, কেউ বলে ফ্যাসিস্ট, কেউ বলে কর্তৃত্ববাদী, আমি বলতাম মাফিয়া, এবং এখন নিশ্চিতভাবে একটি খুনি সরকার, যেই সরকার একবারও চিন্তা করে না নিজের দেশের মানুষের বুকের বরাবর অস্ত্র তুলে দিতে, যেই সরকার একবারও চিন্তা করে না ক্ষমতায় থাকতে 200-র ওপরে মানুষকে নির্বিচারে হত্যা করতে, যেই সরকার একবারও চিন্তা করে না হাজার হাজার মানুষকে স্রেফ গুলি করে আহত করতে, এই সরকার একবারও চিন্তা করে না নির্বিচারে হাজার হাজার মামলা দায়ের করতে। এবং এই সকল কিছুই করা হয় কেবলমাত্র ক্ষমতায় থাকবার জন্য। আমি ভেবেছিলাম আমার এই চ্যানেলটি আমি আর কন্টিনিউ হয়তো করবো না, আমি টেলিভিশনে রেগুলার কথা বলি, সুতরাং আমার কথা যারা শুনতে চান তারা টেলিভিশনই শুনতে পারেন। কিন্তু গত কয়েকদিনে কোটা মুভমেন্টের সময় লক্ষ্য করলাম আমাকে কোনো টেলিভিশন ডাকছে না। আজকে আমাকে একটি বেসরকারি টেলিভিশন প্রথম আমন্ত্রণ জানালো এবং সেখানে গিয়ে আমি কথা বললাম, এবং তারপরে আমি ঠিক করলাম টেলিভিশনের এই সীমিত সময়ের মধ্যে বেঁধে দেওয়া প্রশ্নের মধ্যে এবং আমার সহ আলোচক কি বলছেন সেগুলোর উত্তর দিতে দিতেই আসলে সময় পার হয়ে যায়। এর বাইরেও আরো অনেক কথা থাকে, সেই কথাগুলো বলবার জন্যই আমি আবারও আমার রুমিন্স ভয়েসে কথা শুরু করছি। গত কয়েকদিনে বাংলাদেশে যা হয়েছে সেটি বাংলাদেশের জন্মের পর তো বটেই, পাকিস্তান আমলে কিংবা ব্রিটিশ পিরিয়ডেও কখনো হয় নাই। নির্বিচারে নিজের দেশের মানুষের ন্যায্য দাবি দমন করতে সরকার বিভৎসভাবে বল প্রয়োগ করেছে। এখন এই ঘটনাগুলো আপনারা কম বেশি সকলেই জানেন, আমি সেগুলোর আর পুনরাবৃত্তি করবো না। 200-র উপরে মানুষ মারা গেছে, প্রায় 10,000-এর উপরে মামলা অলরেডি দায়ের হয়েছে, কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে, কয়েক হাজার মানুষ আহত হয়েছে, প্রায় 1000 খানেক মানুষ চোখে গুলি খেয়ে অন্ধ হয়ে গেছেন এবং কয়েক হাজার মানুষ পঙ্গু হয়েছে। এই কথাগুলো সকলেই আমরা জানি। আজকে নতুন যে আপডেট আসলো সেটা হলো যারা সমন্বয়ক আছেন আন্দোলনের, তাদেরকে ডিবি অফিসে নিরাপত্তা দেওয়ার নাম করে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। একটি ভিডিও দেখলাম কিছু কিছু প্রাইভেট টেলিভিশন চ্যানেল প্রচার করছে, সেখানে দেখা যাচ্ছে ডিবির হারুন সাহেবের সঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করছেন। বলা হচ্ছে তাদেরকে নিরাপত্তার জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমার প্রথম প্রশ্ন, নিরাপত্তার জন্য যদি কাউকে নিরাপত্তা দিতেই হয়, তার সবচেয়ে নিরাপদ যে জায়গা সেটা তার বাড়ি, তার পরিবার, সেখানে থেকে তাকে নিরাপত্তা দিতে হবে। 1
দুই হচ্ছে, যদি সে মনে করে তার পুলিশ এসকর্ট দরকার, পুলিশ পাহারা দরকার, তাহলে সেখানে তার বাড়ি, তার যাতায়াতের জায়গায় পুলিশ এসকর্ট দেওয়া যেতে পারে। কিন্তু যদি তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে নিরাপত্তার নামে আটক করে রাখা হয়, সেটা তো স্রেফ আটক, এবং তাকে আপনি অবৈধভাবে বাংলাদেশের সংবিধান এবং আইনে যা বলা আছে তার বহির্ভূতভাবে আপনি তাকে আটক করেছেন। তাকে 24 ঘন্টার মধ্যে আপনাকে কোর্টে প্রডিউস করতে হবে। যাই হোক, এই হীরক রাজার দেশে আসলে আইন কানুন সংবিধান নিয়ে কথা বলবার কিছু নাই। এখানে সরকার যা চায়, ক্ষমতাসীনরা যা চায়, সেটাই আইন, সেটাই সংবিধান। সুতরাং আমি সেদিকেও যাচ্ছি না। এই যে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হলো, সেখানে আমি দেখলাম তাদেরকে লাইন ধরে বসানো হয়েছে এবং একজন সমন্বয়ক একটি কাগজ দেখে দেখে পড়ছেন, যেখানে তিনি বলছেন অনেক প্রাণহানি হয়েছে, সার্বিক দিক বিবেচনায় তারা কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন, আগামীতে তারা এখন এই মুহূর্তে আর কোনো কর্মসূচি দিচ্ছেন না। যেই ছেলেগুলো এত বড় আন্দোলন গড়ে তুলতে পারলো, যেই ছেলেগুলো আমরা দেখলাম মিডিয়ার সামনে অবলীলায় চমৎকারভাবে তাদের কথাগুলো গুছিয়ে বলছে, সেই ছেলেগুলোকে লাইন বাই লাইন স্ক্রিপ্টেড একটা লেখা পড়ানো হলো এবং সরকার মনে করছে যে মানুষ সেটা বিশ্বাস করবে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার অনেকগুলো ভুল করেছে। সরকারের প্রথম ভুল ছিল এটিকে মনে করা যে বিএনপি জামাত বা বিরোধী দলের আন্দোলন যেভাবে শক্তি দিয়ে দমন করা যায়, এই আন্দোলনকেও তারা সেভাবে দমন করতে পারবে। দুই হলো, এই আন্দোলনটি শুরু থেকেই, হ্যাঁ, কোটাকে সামনে নিয়ে আন্দোলন শুরু হয়েছে, কিন্তু এরপরে যখন এটি গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছে, তখন কিন্তু এটি আর কোনো বিশেষ দল মত বা কোনো বিশেষ এজেন্ডা লক্ষ্য করে আন্দোলন হয়নি। প্রতিটি মানুষ, সাধারণ মানুষ, তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের কারণে এই আন্দোলনে যুক্ত হয়েছে। তারা দীর্ঘদিন নাগরিক হিসেবে একটা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতন বাংলাদেশে বাস করেছে। তারা ভোট দিতে পারে নাই, তাদেরকে দমবন্ধকর ভয়ের পরিবেশে থাকতে হয়েছে, তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি, মত প্রকাশ করতে পারেনি, ফেসবুকে লিখতে পারেনি। আমরা দেখেছি বিভিন্ন সময় যারা সরকারি দল করেন তারা এই সাধারণ মানুষকে নানাভাবে নির্যাতন নিপীড়ন করেছেন। বিভৎসভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমিত আয়, একই সঙ্গে আবার দেখা যাচ্ছে কিছু মানুষ আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করছেন তার বাড়ির পিয়ন 400 কোটি টাকা বানিয়ে ফেলছে। এই সকল কিছুর একটা চাপা তীব্র বিদ্বেষ, ঘৃণা, ক্ষোভ মানুষের মধ্যে ছিল। সরকার সেটিকে বিরোধী দলের আন্দোলন যেভাবে দমন করে সেভাবে দমন করতে গিয়ে দ্বিতীয় ভুল করেছে। তৃতীয় যে ভুল করেছে সেটা হচ্ছে, প্রধানমন্ত্রী তো তাচ্ছিল্য করে কথা বলে বলে অভ্যস্ত। তিনি বিএনপি চেয়ারপারসনকে বলেন এতিমের টাকা মেরে খেয়েছে, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন রক্তচোষা, সুদখোর। ঠিক সেভাবেই তিনি বলেছেন রাজা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, থেকে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এই যে রাজাকার বলে গালি দেয়া, সাধারণ ছাত্রছাত্রী এটাকে নিতে পারে নাই। 4 নম্বর যে ভুল সরকার করেছে, ওবায়দুল কাদের বলেছে এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট, এবং আন্দোলনে যখন শান্তিপূর্ণ ছিল, কর্মসূচি যখন শান্তিপূর্ণ ছিল, তখন বেধড়ক লাঠিচার্জ করা, মেয়েদের উপরে লাঠিচার্জ করা, ছাত্রলীগকে লেলায় দেওয়া, এই সকল কিছু আন্দোলনকে আজকে এই জায়গাতে নিয়ে এসছে। এখন সরকার উপায়ন্ত না দেখে যারা সমন্বয়ক আছে তাদেরকে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে চাপ দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছে। আরেকটা ভুল যেটা সরকার করছে, বারবার বলছে জামাত বিএনপি এই আন্দোলনের ঘাড়ে ভর করে নাশকতা করছে, তারা মানে সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছে। দেখুন, বিএনপি জামাতকে এত শক্তিশালী করা, এটা অবশ্য বিএনপি জামাতের জন্য একটা ভালো খবরই বটে। মানে সরকার এখনো বিশ্বাস করে এবং মনে প্রাণে এটুকু স্বীকার করে নেয় যে বিএনপি জামাত আসলে এমন অবস্থার দেশে তৈরি করতে পারে যে সরকারকে সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে হয়। পরিস্থিতি সামাল দেওয়া যায় আমি বলছি না, কারণ পরিস্থিতি এখনো সামাল দিতে পারেনি, সরকার চেষ্টা করছে। যাই হোক, যখন এই বিবৃতিটি গণমাধ্যমে আসলো, সমন্বয়কদের লিখিত স্ক্রিপ্টেড একটি নাটক আসলো গণমাধ্যমে, ঠিক তার 1 ঘন্টার মধ্যেই আমরা দেখলাম যেই সমন্বয়করা বাইরে আছে তারা স্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে আন্দোলন থামছে না। বলা হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই কথাটি বলে আমি ডেইলি স্টার থেকে পড়ছি। বলা হয়েছে সারা দেশে সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়, সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, আছি এবং থাকব। প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ, বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা, গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটক তৈরি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। আমি সরকারের ভুলগুলো নিয়ে বলছিলাম না, এই যে সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া, তাদেরকে দিয়ে স্ক্রিপ্টেড কথা পড়ানো, মিথ্যা বয়ান তাদেরকে জোর করে দেয়া,
এই সকল কিছুই সরকারের ভুলকে আরো বড় ভুলের দিকে নিয়ে যাচ্ছে এবং সরকারের নিজের পতন নিজে ত্বরান্বিত করছে। আমরা ইতিমধ্যে দেখেছি সমন্বয়কদেরকে কিভাবে এর আগে তুলে নিয়ে গিয়ে টর্চার করা হয়েছে। আমরা দেখেছি নাহিদ ইসলাম, তিনি নিজেও বয়ান দিয়েছেন, আমরা তার হাত পায়ের ছবি দেখেছি, তাকে কিভাবে পেটানো হয়েছে। আমরা ভিপি নূরকে দেখেছি, রিমান্ডে নেওয়ার নামে ভিপি নূরকে কি মানে বিভৎস নির্যাতন করা হয়েছে। এই ছবিগুলো, এই ভিডিওগুলো মানুষের মাথায় কিন্তু গেঁথে গেছে। হাইকোর্ট যতই নির্দেশ দেখ বিটিআরসি কে ভিডিও সরিয়ে ফেলার জন্য, মানুষের মগজে যেই ভিডিও বা যেই ছবির বার্তা গেছে সেটাকে আসলে হাইকোর্ট বা অন্য কোনো কোর্ট নির্দেশ দিয়ে কিভাবে সরাবে আমি জানি না। এই বিবৃতিতে আরো বলছে, শুধু তাই নয়, সারা দেশের রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে না। বার্তায় আরো বলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারা দেশে রেড করে গণগ্রেপ্তার করছে। হাজার হাজার মামলা গ্রেপ্তার হচ্ছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরচিত হামলা চালানো হয়েছে। এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর নেককারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত শহীদ করা হয়েছে। এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়ার পূর্ব পর্যন্ত এই আন্দোলন চলবে। আরেকটি কথা বলি, বিভিন্ন এলাকায় এখন রেড চলছে, ব্লক রেড চলছে। সেই যে জায়গায় রেড দেওয়া হচ্ছে সেই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি যাচ্ছে, স্ট্রিট লাইট বা রাস্তার বাতিগুলো নিভিয়ে দেওয়া হচ্ছে, যেই বাসায় অভিযান চালানো হবে তা সেই বাসার ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং ঠিক 25শে মার্চ রাতে পাক হানাদার যেভাবে ঘরে ঘরে ঢুকে বাঙালি হত্যা করেছে, এই দেশের মানুষকে হত্যা করেছে, সেই একই কায়দায় আওয়ামী লীগ সরকার নিজের দেশের মানুষের বুকে গুলি চালাচ্ছে, গণগ্রেপ্তার করছে এবং চাচ্ছে তাই ভাবে তাচ্ছিল্য করে ছাত্রলীগ লেলিয়ে দিয়ে সাথে পুলিশ দিয়ে এবং বিজিবি নামিয়ে মনে করছে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যাবে। বাংলাদেশের তরুণদের রাজনীতির আইকন, একেবারে যাকে বলা হয় এলিট শ্রেণী তরুণ থেকে শুরু করে সব শ্রেণীর, মানে এখানে যাকে এক নম্বর আইকন হিসেবে তরুণদের মধ্যে যিনি সবচেয়ে জনপ্রিয়, তিনি হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি এই জাস্ট টকশোতে আসেন, সংসদ সদস্য ছিলেন, তার একটা ফেসবুক পেজ আছে, মাঝে মধ্যে একটু সেখানে তিনি ঢু মারেন। আর তার একটা যে পার্টি আছে বাংলাদেশ জাতীয় পার্টিতে বেশ কয়েকটা, তার মধ্যে তার যে বাবা, সেই বাবার নামে জাতীয় পার্টি মঞ্জু, নাজিউর রহমান মঞ্জু, আনোয়ার মঞ্জুর একটা জাতীয় পার্টি আছে, তো সেটাকে তিনি রিপ্রেজেন্ট করেন এজ এ প্রেসিডেন্ট হিসেবে। আবার তার যে ভাই, তারা কিন্তু আওয়ামী লীগ করেন, তার ভাই, ছোট ভাই। তার আরেকটা ছোট ভাই, সেগুলো রাজনীতি করে না, তো এরা আবার 71 টেলিভিশনের মালিকের আত্মীয়, মানে মেঘনা গ্রুপের মেয়ে বিয়ে করেছে পার্থর এক ভাই। পার্থ নিজে শেখ হেলাল সাহেবের মেয়ের জামাই, আর আত্মীয়গতভাবে বঙ্গবন্ধু পরিবারের নিকটাত্মীয়। এখন এই যে পার্থ দেখতে অসম্ভব সুন্দর, কথাবার্তায় চৌকস এবং একেবারেই নিপাট একজন ভদ্রলোক। তার শুধু একমাত্র অপরাধ হলো চমৎকার করে কথা বলেন, দ্বিতীয় অপরাধ হলো সরকারের বিরুদ্ধে কথা বলেন, আর তৃতীয় অপরাধ হলো তাকে কেনা যায়। এরকম কোনো বদনাম এখন পর্যন্ত শুনিনি যে টাকা দিয়ে, লোভ দিয়ে, পদ পদবি দিয়ে তারেক রহমান সাহেব তাকে কিনতে পেরেছে, বা খালেদা জিয়া তাকে কিনতে পেরেছেন, কিংবা আওয়ামী লীগের কোনো নেতা তাকে কিনতে পেরেছেন, এমনকি তার শ্বশুর তাকে কিনতে পেরেছেন, এরকম বদনাম কিন্তু তার বিরুদ্ধে নেই। তো একজন ক্লিন ইমেজ, তার ইন্টারনালি পার্সোনাল লাইফে কী আছে সেটা আল্লাহ জানেন আর তিনি জানেন, কিন্তু আমরা বাইরে থেকে তাকে একজন ক্লিন ইমেজের নিপাট ভদ্রলোক হিসাবে জানি, যিনি রাজনীতিকে একটি শিল্পে পরিণত করেছেন, স্টাইলে পরিণত করেছেন। তাকে দেখে অনেক যাকে বলা হয় উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত তরুণ তরুণীরা রাজনীতি করার স্বপ্ন এখনো পর্যন্ত দেখে আসছে। এখন এই আন্দালিব রহমান পার্থ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি এই সময়টিতে, কোটা বিরোধী আন্দোলনের সময়টিতে বিভিন্ন রকম অপকর্ম করেছেন, সরকার বিরোধী ষড়যন্ত্র করেছেন। আর এই যে সেতু ভবন, বিআরটিএ ভবন, মানে যে নাশকতাগুলো হয়েছে মহাখালীতে, এই নাশকতার মামলায় তাকে জড়ানো হয়েছে। এখন আন্দালিব রহমান পার্থকে বাদ দিয়ে আরেকজন লোকের কথা বলি, তিনি হলেন নুরু, ভিপি নুরু। তো ভিপি নুরু এই কোটা বিরোধী আন্দোলনে 2018 সনের একজন সফল নায়ক। পরবর্তীতে সেই সফলতাকে কাজে লাগিয়ে তিনি জনপ্রিয়তার একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, সেখানে সহসভাপতি, যেটাকে ভিপি বলা হয়, ভাইস প্রেসিডেন্ট, সেটি নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে। তো এই নির্বাচিত হওয়ার পর তিনি একেবারে সাধারণ নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক জনগোষ্ঠীর
তরুণ তরুণীদের আইকনে পরিণত হয়ে গিয়েছিলেন। পার্থ একটা বিশেষ ক্লাসকে মেনটেন করে, কিন্তু সে ক্লাস যদি হয় 15%, 15 ভাগ, বাকি 50 থেকে 60 ভাগ যারা প্রান্তিক জনগোষ্ঠী, আবার বৃদ্ধ বনিতা, এদের সবার কাছে নুরুল হক নুরু পৌঁছে গিয়েছিলেন অনাগত দিনের একেবারে জাতির ত্রাণকর্তা হিসেবে। তাকে মনে করা হতো তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন, মন্ত্রী এমপিতে কোনো বিষয়ই নয়, তিনি জাতীয় নেতাতে পরিণত হতে পারবেন। তো যেহেতু তিনি একেবারে গ্রামের প্রান্তিক পরিবার থেকে এসেছেন, তার আচার আচরণ, গায়ের রং, কথাবার্তা সবকিছুতেই একটা এঁটেল মাটির একটা গন্ধ, একটা ভাব ছিল। তিনি শত চেষ্টা করে ইংরেজি বিভাগের ছাত্র। আপনি বুঝেন যে পাড়াগা থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে ভর্তি হবে, তো চারটিখানি কথা নয়। তো তিনি সেই ইংরেজি বিভাগের ছাত্র, ফ্লুয়েন্টলি খুব ইংরেজিতে কথা বলবেন, স্টাইলিস্ট হবেন, কিন্তু সেটি না করে তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতেন। পোশাক আশাকেও তার তেমন কোনো পরিবর্তন হয়নি। এটি পার্থর যারা ভক্ত তারা গ্রহণ করতে না পারলেও যারা খেটে খাওয়া মানুষ তাদের কাছে কিন্তু তিনি পৌঁছে গেছেন। ফলে একটা সময় তিনি যখন রাজনীতি করার ইচ্ছা পোষণ করলেন, ভীষণ রকম সাড়া পড়ে গিয়েছিল। এবং ওই সময় বিকাশে তিনি যখন বললেন যে আমি এই দল চালানোর জন্য টাকা চাই, অনেক মানে রাস্তার সেই পথশিশু থেকে শুরু করে ফেরিওয়ালা, এমনকি ভিক্ষুকরা পর্যন্ত বিকাশে টাকা দিয়ে নুরুলকে সাহায্য করেছে। এই জন্য তার যারা প্রতিপক্ষ তাকে প্রথমে বলল বিকাশ নুরু হিসেবে। 2 নম্বর হলো যে তার কিছু ত্রুটি বিচ্যুতি, নিঃসন্দেহে মানুষ হিসেবে এগুলো ছিল, অস্বীকার করার উপায় নেই। অনেকগুলো স্ক্যান্ডাল, বিশেষ করে ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডাল, রাজনৈতিক অ্যাম্বিশন, দল ভাঙা, এরপরে খুব দ্রুত উপরে ওঠার জন্য বড় বড় মানুষদের সাথে প্রথমে সম্পর্ক স্থাপন করা, আবার সেই সম্পর্কটা ধরে রাখতে না পারা, এই বিভিন্ন ব্যর্থতার কারণে তিনি একেবারে সাম্প্রতিক সময়, আমি যদি ধরি এই কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো জুন মাসের বা এপ্রিল মে মাস থেকে বা এই 2024 সন থেকে তিনি একেবারে নিবু করে জ্বলছিলেন। এবং এখন কিছুদিন আগে যখন তার দলের মধ্যে বিভেদ সৃষ্টি হলো, রেজা কিবরিয়ার সঙ্গে তার অফিস নিয়ে মারামারি শুরু হলো, এবং ওই সময়টা তো তিনি বেশ কয়েক দফা মার খেয়েছেন। তো তার জীবনে তিনি অনেকবার মার খেয়েছেন। মার খেতে মানে আমি এই জিনিসটা তাকে সমালোচনা করেছি বিভিন্ন সময়টিতে, যে একজন নেতা তিনি যদি ঘন ঘন গণপিটুনি খান এবং মার খান, তাহলে আসলে তার সেই স্ট্রেংথটা কিন্তু থাকে না। পুলিশের হাতে মার খেয়েছেন, জেলে গেছেন, এটা আরেকটা রকম। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা নিজের দলের লোকজন বা নিজের দলের মধ্যে যারা প্রতিপক্ষ তাদের হাতে ঘন ঘন মার খেলে, লাঞ্ছিত হলে, অপমানিত হলে আসলে সে কিন্তু নেতা হিসেবে সাস্টেন করতে পারেন। এবং নুরুর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটি হয়ে গেছিল, অর্থাৎ তিনি মারাত্মক ইমেজ সংকটে পড়ে গিয়েছিলেন। তো ঠিক সেই সময়টিতে সরকার তাকে পার্থর মতোই গ্রেপ্তার করা করলো এবং করে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এবং রিমান্ড থেকে বের হওয়ার পরে কোর্ট কাছারিতে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে, দেখা হয়েছে, তাতে সমস্ত মানুষের সহানুভূতি তার উপর গিয়েছে। তার স্ত্রী কেঁদেছে, তার পিতা কেঁদেছে, সন্তানরা তো অবশ্যই কেঁদেছেন। তারপর তিনি ছিলেন বিধ্বস্ত, তাকে হাতকড়া পরানো হয়েছে, পায়ে তার কোনো স্যান্ডেল ছিল না, এবং বলতে গেলে একেবারে মুমূর্ষ অবস্থায় তাকে আদালতে নেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে যে তাকে একদম টানিয়ে বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে। সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু বাস্তবতা হলো যে এই যে দুটো ঘটনা ঘটলো, এখন এই ঘটনার মধ্যে যেটি বলা হচ্ছে যে নুরু এবং জনাব পার্থ এরা দুজনই এই নাশকতার সাথে জড়িত, যেটি সরকার যদি যাকে বলে একেবারে কসম খেয়ে বলে, এটা বিশ্বাস করানো যাচ্ছে না। এর কারণ হলো এই জিনিসগুলোর সঙ্গে, মানে এই নাশকতার জিনিসগুলোর সঙ্গে এই দুজন লোকের চরিত্র। প্রিয় দর্শক শ্রোতা, অনেকগুলো ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। অনেকগুলো ভিডিও মানে সামনে এসেছে, যেগুলো জরুরি মনে করেছে সেগুলো ডাউনলোড করে বা সেগুলো আপনাদের জন্য আজকে এই ভিডিওর মধ্যে সাজিয়েছি। তো ভিডিওগুলো দেখলেন, আসলে এই ভিডিওগুলো দেখার পরে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আসলে দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে বা দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ। দেশের অবস্থা আসলে খুবই খারাপ, মানে এতটাই খারাপ যেটা আসলে বলার ভাষা আমাদের মধ্যে নাই। হ্যাঁ, তো দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের একটা ফয়সালা দান করেন, দেশের পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে আসে। কারণ সাধারণ অনেক মানুষ মারা যাচ্ছে ভাই, মানুষ মারা গেলে ভাই এগুলো কিন্তু কোনোদিন আর ফেরত আসবে না। যে মায়ের বুক খালি হচ্ছে সে মা কিন্তু আর কোনোদিন তার সন্তানকে ফেরত পাবে না। হয়তো যে কোনো একটা ফয়সালা হয়ে যাবে বাংলাদেশে, যাই হোক একটা ফয়সালা হবে, হ্যাঁ, হবে না যে তা না, আজকে অথবা কাল অথবা 10 দিন পর, 20 দিন পর, 1 মাস, 2 মাস, 3 মাস পর একটা ফয়সালা হবেই হবে। কিন্তু যারা মৃত্যুবরণ করছে, যারা দুনিয়া ত্যাগ করছে, তারা কিন্তু আর কোনোদিন ফেরত আসবে না। যে মায়ের বুক খালি হচ্ছে সে মা কিন্তু আর সন্তানকে বুকে পাবে না। যে বাবা তার কলিজার ধন সন্তানকে হারাচ্ছে, সেই বাবা কিন্তু তার কলিজার ধন সন্তানকে আর কোনোদিনও বুকে ফেরত পাবে না।
পাবে বলেন? কোনো দিনও পাবে না। তো অবশ্যই আমরা চাই একটা ফয়সালা হোক, একটা ব্যবস্থা হোক, যেটার পর যেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়, আগের মতো যেন আবারও স্বাভাবিক হয়ে ফিরে আসে। এটাই আমরা অবশ্যই সাধারণ জনতা হিসাবে চাই। আপনাদের মতামতকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, ভিডিওগুলো দেখালাম, আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি পারলে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। তবে ভালো থাকবেন সবাই। আজকের মতো সিলেট পর্যন্ত, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।